হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে একটু কাবাব মে হাড্ডি এটা নিয়ে একটু আলোচনা করি। কারণ খুব চলছে কাবাব মে হাড্ডি একটা কথা, যেটা কিনা টিনাকে বলা হচ্ছে। এইটাই হাস্যকর যে মেয়েটা এতদিন এই পরিস্থিতিটা ঝেললো, তাকেই বলা হচ্ছে সে নাকি আজকে তার দাদা বৌদির সংসারে কাবাব মে হাড্ডি। ভাবতে পারো? সেটাকে নিয়ে একটু আলোচনা করি, লোকের দৃষ্টিভঙ্গি তোমাদের সামনে ব্যাখ্যা করি, কেন বলছে আর কাকে বলছে। যাই হোক, টিনাকে বলেছে, টিনা এর উত্তর দিয়েছে। আমাদের নতুন করে বলা মানে ওর কথাগুলোকে এলাবোরেট করব না, বলবো যে ও কিভাবে এই জিনিসটা নিজের জীবনে ফিল করেছে সেটাকে নিয়ে আলোচনা করব। ওর উত্তর ও দিয়ে দিয়েছে। ওকে যারা প্রশ্ন করেছে বা যারা দোষারোপ করেছে তাদের উত্তর টিনার মুখ দিয়ে তারা পেয়ে গেছে। কিন্তু এক্স্যাক্টলি আমরা বলবো টিনা কীভাবে কাবাব মে হাড্ডি জিনিসটা নিজের জীবন ধরে নিজের জীবনে অনুভব করেছে, এবং একটা সংসারটা শেষ হয়ে গেল একটা কাবাবে হাড্ডি থাকার জন্য। এই হাড্ডিটা কিন্তু থাকার কথা ছিল না, এটা কিন্তু খুব ন্যাচারাল জিনিস। আমরা দেখো, যখন বিয়ে হয় আমাদের, দেখো সবারই তো বাবা মা আছে, সন্তান যখন আমরা, প্রত্যেকের বাবা মা আছে, যেমন হাজব্যান্ডেরও আছে তেমনি ওয়াইফেরও আছে। তাহলে দুটো ফ্যামিলির যখন রিলেশন তৈরি হয়, এই বাবা মারা মিলিত হয়ে রিলেশনগুলো তৈরি করে এবং দুজন ফ্যামিলির ছেলে আর একটি মেয়েকে একটা নতুন জীবনে প্রবেশ করায়, মানে নতুন রিলেশনশিপে আবদ্ধ করে। তা এই যে একটা নতুন রিলেশনশিপ তৈরি হয়, যেটা কিনা তোমার ভালোবাসার সম্পর্ক থেকে আসে না, যেটাকে আমরা বলি অ্যারেঞ্জ ম্যারেজ, সেই অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে সাময়িক যে দেখাশোনাটা হয় সেটা বাদ দিলে তোমার অ্যাডজাস্টমেন্টটা শুরু হয়, বা সংসারটা শুরু হয়, বা বলতে পারো প্রকৃত রিলেশনটা শুরু হয় বিয়ের পর থেকেই। তার আগে যেটা হয় জাস্ট দেখাশোনা হয়। এটার মধ্যে কিন্তু অতটা গাঢ়তা থাকে না, অতটা ডেপথও থাকে না। যেটা থাকে শুধুমাত্র একটু কোয়ারি, কি কেমন, কি রকম, তারপরে কার কি পছন্দ অপছন্দ, জাস্ট এগুলো একটা প্রাইমারি একটা কথোপকথন ছাড়া তো আর কিছু হয় না, হওয়ার সম্ভবও নয়। কারণ মানুষের সঙ্গে মানুষের যে বোঝার একটা রিলেশন, সেটা অনেকটা দিন লাগে, সেটা 1-2 মাস বা কয়েক দিনের মিটিংয়ে বোঝা যায় না। যাই হোক, সেটা যারা অ্যাফেয়ারের মাধ্যমে বিয়ে করে তারা কিন্তু বেশ কয়েক বছর ঘুরে বেরিয়ে তারপর রিলেশনশিপে, মানে ম্যারেজ রিলেশনশিপ, মানে কিছুটা হলেও তাদের মধ্যে একটা পরিচিতি থাকে, যেটা কিনা অ্যারেঞ্জ ম্যারেজে থাকে না। তাহলে সেই ক্ষেত্রে যখন একটা নবদম্পতি নতুন বিবাহিত লাইফে প্রবেশ করে, তখন কিন্তু তাদের খানিকটা সময় একা থাকার প্রয়োজন হয়, এবং বিভিন্ন ঘটনা, ছোট ছোট ঘটনার মাধ্যমে মানুষ, দুটো পুরো নতুন মানুষ দুজনকে একে অপরকে চিনতে শুরু করে। প্রতিটা ঘটনা, সে খাওয়াই হোক, সকালবেলা ঘুম থেকে ওঠাই হোক, বা তোমার রান্নার কাজে হেল্প করাই হোক, বা কোথাও বাজারে যাওয়া, মার্কেটিংয়ে যাওয়া, এভরিথিং একটা সারা দিনের ঘটনা প্রতিটা লোককে কিন্তু চিনিয়ে দেয়। বুঝেছো? কারণ আমার এটা অভিজ্ঞতা, যেহেতু আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, আমি কিন্তু আমার বিয়ের পর থেকেই আমার হাজব্যান্ডের সঙ্গে আমার পরিচিতি। বিয়ের আগে শুধু মুখ দেখা, সাময়িক দুটো কথা, এর বেশি তো কিছু না। বিয়ের পর থেকে কথা বলছি, কিন্তু সেইভাবে কি পরিচিত তৈরি হয়েছে? হয়নি। কিন্তু প্রতিটা দিন, প্রতিটা সময় মানুষটাকে দেখেছি, চিনেছি, এবং তার কাজের মাধ্যমে তাকে পছন্দ করতে শুরু করেছি। বুঝতে পেরেছো? মানে এমন নয় যে কাউকে দেখেই পছন্দ হয়ে যাবে, সেটা হওয়া মানে ইনফ্যাচুয়েশন। কিন্তু আমি যদি প্রতিদিন, প্রতিটা মুহূর্ত তার ডিভোশন, তার কাজের প্রতি নিষ্ঠা, বা আমার প্রতি যে খেয়াল রাখছে, আমার প্রতি যে তার দায়িত্ব পালন করছে, এই যে ছোট ছোট জিনিসগুলো, এইগুলোই কিন্তু আমার তার প্রতি অ্যাট্রাকশন বাড়িয়েছে। এবং একই জিনিস আমি তার সংসারে থেকে আমার সেই সংসারটাকে নিজের করে নিয়েছি। তার ছোট ছোট নিডসগুলো আমি মানে মনে রেখেছি। সে কি পছন্দ করে, সে কি ভালোবাসে, সে কীরকম জামা কাপড় পরতে ভালোবাসে, এইগুলো আস্তে আস্তে অ্যাডাপ্ট করেছি। এই যে দুটো মানুষের দুজনের প্রতি যে অ্যাট্রাকশান, এটা কিন্তু ডে বাই ডে গ্রো করে। এটা হট করে হয়ে যায় না, একদিনে হয়ে যায় না, এটা হওয়া সম্ভবই নয়। কাজে এই যে একটা রিলেশনশিপ, এই রিলেশনশিপে দুটো মানুষের কিন্তু একটু সময় লাগে। হ্যাঁ, তা বলে টিনার কথাতে আসি, যে ফ্যামিলি টাইম বলেও তো একটা টাইম থাকে, সবসময় দুজনের প্রাইভেট লাইফ বলে সেটা থাকবে না। দেখো, টিনাও কিন্তু এটা মানে যে ফ্যামিলির জন্য একটা আলাদা টাইম দিতে হয়, এবং প্রাইভেট টাইম বলেও একটা টাইম থাকে। এই যে তোমার ফ্যামিলি টাইম, এই টাইমের মধ্যেই কিন্তু দুজনে দুজনকে জানা বোঝা হয়ে যায়। আর যেটা প্রাইভেট টাইম, সেটা কিন্তু তাদের নিজস্ব বোঝাবুঝির ব্যাপার, মানে যেটাকে বলে রোমান্টিক ব্যাপার, সেটা আলাদা জিনিস। সেটার মধ্যে যদি কেউ ঢোকে, তাহলে সেটাকে বলে থার্ড পার্টি ইন্টারফেয়ার। মানে যেটা কিনা টিনাকে ফেস করতে হয়েছে। সারাদিন তুমি
কাজের মধ্যে থাকছো, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে থাকছো, কথা বলছো, ড্রয়িং রুমে বসে থাকছো, কি বারান্দায় বসে সময় কাটাচ্ছো, বেডরুমের বাইরে যে তুমি সময়টা কাটাচ্ছ, সেটা হলো তোমার ফ্যামিলি টাইম। কিন্তু যখন তুমি তোমার প্রাইভেট স্পেস অর্থাৎ বেডরুমে ঢুকে যাচ্ছ, মানে স্বামী স্ত্রীর বেডরুমে ঢুকে যাচ্ছ, সেখানে যদি কোনো থার্ড পার্টি এন্ট্রি নেয়, তখন কিন্তু সেটা হয়ে যায় কাবাব মে হাড্ডি। হ্যাঁ, এখানেই প্রসঙ্গ এসে যায় যে এসির ব্যাপারটাতে। এসি তো লাগানো হয়েছে আমার তো মনে হয় 1-2 বছর। তাহলে আগের 3 বছর ধরেও তো এদের মধ্যে সেরকম রিলেশন তৈরি হয়নি। এরকম কিন্তু আমাদের প্রচুর গল্প আমাদের কানে এসছে, যেখানে কিনা টিনার শাশুড়ি নানা অজুহাতে, নানা ইয়েতে টন্দীপকে টিনার থেকে দূরে রাখার চেষ্টা করতো। কোনোভাবেই চাইতো না তার ছেলে বৌমা একসাথে একাকী কোথাও সময় থাকুক বা স্পেন্ড করুক বা এক্সট্রা, মানে এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এগুলো কিন্তু আমরা দেখেছি। তার জন্যই তো সৌমালির হাজবেন্ড বলেছিল যে এইভাবে টিনার প্রেগনেন্সি আসতোই না যদি না টিনার শাশুড়ি অসুস্থ হতো এবং তাকে তার ননদ তার ব্যাঙ্গালোরের বাড়িতে না নিয়ে যেত। তাহলে এই কথাগুলো আসে কেন, কখন? যখন একজন শাশুড়ি তার ছেলেকে কখনোই তার ছেলে বউয়ের কাছে ছেড়ে দেয় না। সে সবসময় ছেলেকে করায়ত্ত রাখার চেষ্টা করে এবং সে যে সবসময় ভয় পায় যে একটা অন্য বাড়ির থেকে মেয়ে এসে যেমন তার ছেলেকে তার কাছ থেকে পর করে নেবে, সেই রকমভাবে তার সংসারটাও হয়তো তার কাছ থেকে কেড়ে নেবে। এই মেন্টালিটিগুলোই তার মধ্যে ছিল এবং তার জন্যই একটা স্বামী স্ত্রীর সংসার আজকে ভেঙে চুরে শেষ হয়ে গেল। প্রথম থেকেই তো বাড়িতে এসি ছিল না, তাহলে এসি যখন লাগানো হলো তখনই তার মনে হলো এবার ছেলে বউয়ের ঘরে গিয়ে শোবো। এটা কোনো মা শুতে পারে? ছেলে বউয়ের কথা ছেড়ে দাও, কেউ যদি বলে শোয়ার কথা বা আমি গরমে কষ্ট হচ্ছি বারে বারে যদি বলে, তাহলে ছেলে বউ বলতে বাধ্য যে তুমি আমার ঘরে এসে শো, যখন ঘরে এসে চলছে। এটা কিন্তু ছেলে বউয়ের দোষ না যে তারা মাকে ইনভাইট করবে বা মাকে বলবে, ইনভাইট মানে মাকে বলবে যে তোমার এত কষ্ট হচ্ছে যখন তুমি আমাদের ঘরে শো। এক্স্যাক্টলি এটা হয়। কি ছেলে কি বউ, এখানে আমি কারোর দোষ দেখতে পাচ্ছি না। এখানে না বউয়ের দোষ আছে না ছেলের দোষ আছে, এটা স্বাভাবিক। মা কষ্ট পাচ্ছে, সেখানে মাকে বলবে ঘরে চলে এসো, এই একই ঘরে শুই। কিন্তু সেটা কথা নয়। কথাটা হচ্ছে মার তখন কি করা উচিত। মার তখন কি করা উচিত যে আমি ছেলে বউয়ের ঘরে সারাদিন থাকতে পারি, রাতেও গিয়ে শোবো। এটা কি সম্ভব তোমরা বলো তো? এটা কেউ মেনে নেবে? আজকে তার বয়স হচ্ছে, সে স্বামীর থেকে দূরে থাকে, তার কোনো ব্যাপার না, কিন্তু এই বয়সেও কিন্তু এটা হয় না। এরকম অনেক বাড়িতেই আছে যে বয়স হয়ে গেলেও, বৃদ্ধ হয়ে গেলেও স্বামী স্ত্রী একসঙ্গে থাকে। এরাই অদ্ভুত, একেবারে বাড়ি কেন, ঘর কেন, বাড়ি অবধি আলাদা 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 থাকে। এর থেকেই বোঝা যায় যে ওই ভদ্রমহিলার সাধারণতম জ্ঞানটুকু নেই যে ছেলে বৌমাকে একটু প্রাইভেট স্পেস দিতে হয়। সারাদিনের কাজকর্মের মধ্যে সেই সময়টা তারা পায় না। কোনো সংসারই সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে এই জিনিসটা হয় না। সারাদিন সকাল থেকে রাত অবধি যেসব কাজকর্ম চলে, এমনকি দুপুরে শোয়াটা অবধি হয়তো বা সবার সঙ্গে শুয়ে পড়তে হয়। আমাদের তো হয়েইছে, 51টি পরিবার ছিল, কিন্তু রাতটা কিন্তু আমরা কখনো সেইভাবে তোমার পাবলিকলি বা অন্য কারোর সাথে শেয়ার করিনি, কারণ ওইটুকুই টাইম ছিল আমাদের হাজব্যান্ডের সঙ্গে সময় কাটানোর। আমরা বলেইছি তোমাকে, দেখো আমরা 12 জন ফ্যামিলি, 12 জন ফ্যামিলি মেম্বার এখন। তা আগে আমার শ্বশুরমশাইকে নিয়ে প্রায় 13 জন ছিল। তাহলে বুঝতে পারছো যে সারাদিন কতটা কাজ থাকতে পারে। জয়েন্টলি যখন ছিলাম, সারাদিন কথা কেন, দেখা সাক্ষাৎ সেভাবে হতো না। একটা ফ্যামিলিতে কম কাজ থাকে, সকাল থেকে বিকেল অবধি লোকে কাজে ব্যস্ত থাকবে, মানে ছেলেরা, তারপর বউরা, তাদের খাবার তৈরি, তাদের বাড়ি এলে তাদের সেগুলোকে দেওয়া, ঘন্টায় ঘন্টায় চা করা, এক্স্যাক্টলি অনেক অনেক কাজ থাকতো তখন। সঙ্গে বাচ্চার দেখাশোনা, বাচ্চাদের সময় দেওয়া, প্রচুর প্রচুর কাজ ছিল তখন। সারাদিন কোনো সময় হতো না হাজব্যান্ডের সঙ্গে কথা বলার। একমাত্র সময় ছিল রাতটুকু, যেই সময়টুকুতে আমরা আমাদের সমস্যা বলো, সারাদিনের মধ্যে যা যা হয়েছে সেটুকু গল্প করা বলো, সমস্ত কিছু ওই সময়টা আমরা হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করতাম বা কথা বলতাম বা টাইম কাটাতাম। এখন সেই সময়টার মধ্যে যদি কেউ আমাদের ঘরে থার্ড পার্টি এসে ঢুকতো, তাহলে কি আমরা সেই কথাগুলো বলতে পারতাম তো না। এক্স্যাক্টলি এই জিনিসটাই হয়েছে এই টিনা আর টন্দীপের মধ্যে। ওদের মধ্যে এইভাবেই কথা না বলে নিজেদের মধ্যে যে একটা ডিস্টেন্স ছিল, সেটাকে এরা দূর করতে পারেনি, এবং দূর তো করতে পারেনি, ধীরে ধীরে সেটাকে বাড়িয়েছে এবং দুজনের প্রতি কোনো টানই তৈরি হয়নি। আর মা সেটাকে বোঝেনি আমি বলবো না, সমস্তই বুঝেছেন, কিন্তু উনি ওনার স্বার্থটাই দেখেছেন। মানে আমার এখন এটা অসুবিধা হচ্ছে, আমি যখন শুতে পাচ্ছি তখন আমি শোবো না কেন। সেখানে ওনার হয়তো বলা উচিত ছিল যে না, তোদের ঘরে আমি শোবো কেন, এটা দৃষ্টিকটু লাগে, কেনই বা আমার শোয়ার, তার থেকে এমনভাবে এসিটা লাগা যাতে 2 ঘরে 2টো এসি লাগানো যায়। হতেই পারে, এটা না হওয়ার কোনো কারণ নেই যে বাবা মার ঘরে একটা এসি লাগিয়ে দিই। এরা তো ব্লগিং করে, পয়সা তো কম না। আর এসির টাকা যদি বেশি লাগে, একটা কুলার লাগিয়ে দিত। আর যদি এইরকম সমস্যায় থাকার ব্যাপার ছিল, তাহলে এসি লাগাতোই না। লাগানোর কি দরকার ছিল? যখন ক্ষমতা হবে তখন একসাথে 2টো এসি লাগাবে।
অসুবিধা কী আছে? সারা জীবন তো এসি ছিল না, প্রথম থেকে তো এসি ছিল না, তো হালে 1-2 বছর লাগিয়েছে। তাহলে তো আর এসি লাগাবার আগেও যদি সে বেঁচে থাকতে পারে, এসি লাগাবার পরে না বেঁচে থাকার কিছু কারণ নেই। তাহলে জিনিসটা নিশ্চয়ই জানা ছিল যে মার সবসময় গরম লাগে, ঠান্ডাতেও গরম লাগে, এটা তো সন্দীপ সবসময় বলে হাই প্রেশারের জন্য। তাহলে এসব জেনে শুনে নিজের ঘরে এসি লাগানোটা উচিত হয়নি? তাহলে মা যে ঘরে শোয় সে ঘরে এসি লাগানোটা উচিত ছিল, ওরা এসি ছাড়া শুতো, এটাও তো হতে পারতো। যাই হোক, এটা দুপক্ষেরই ভুল এবং দুপক্ষর এই জিনিসটার প্রথমেই প্রতিবাদ করেনি বা সঠিক ডিসিশন নেয়নি। তার ফল তো আজকে সবার সামনে একটা রিলেশন, একটা সম্পর্ক, একটা সংসার নষ্ট হয়ে যাচ্ছে, একটা বাচ্চার ভবিষ্যৎ বিশাল সংকটের সম্মুখে। ছেলেটার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, ছেলেটার ফিজিক্যাল কন্ডিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ছেলেটার চেহারার মধ্যে সেই সারল্যতা কমে যাচ্ছে, ছেলেটা প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, বায়নাবাজ হয়ে যাচ্ছে, হচ্ছে। ওর স্বভাবেও চেঞ্জ আসছে। যে 8-9 মাস আগে যে ছেলেকে দেখেছিলাম, আজ কিন্তু ছেলে অনেকটাই বোল্ড হয়ে যাচ্ছে, অনেকটাই। এটুকুই বলার ছিল। এই যে কাবাব মে হাড্ডি অ্যাকচুয়ালি কে ছিল, কে সংসারটাকে ওই হাড্ডি দিয়ে ভেঙে দিল, সেটা আসলে বোঝো তোমরা। একটা মাই পারে একটা সংসার, ছেলের সংসার বা মেয়ের সংসারকে গড়ে দিতে, একটা মাই পারে। সে তার এতটাই ক্ষমতা, সে পারে, এখনও পারে। সে যদি সেই পজিশনে থাকে, সে এখনও পারে তার ছেলের সংসারটাকে সাজিয়ে দিতে, কিন্তু সে দেবে না। এটা আমি তোমাদের গ্যারান্টেড। রণদীপের মা কোনো সময় চাইবে না টিনা তার সংসারে ফিরে আসুক, কোনো সময় চাইবে না। কারণ উনি ছেলের বৌমাকে সেভাবে সহ্যই করতে পারেন না। যাই হোক, যেখানে কিনা এখানে তোমার ফ্রেম করা হচ্ছে টিনার বাবা মাকে, যে টিনার বাবা মা টিনাদের সংসার করতে দিল না, টিনার শ্বশুরবাড়ির সংসারটা ভেঙে দেওয়ার জন্য তাদের দায়ী করা হচ্ছে। আরে তারা শ্বশুরবাড়িতে ছিল না, টিনার সঙ্গে তার শ্বশুরবাড়িতে তারা দিন কাটিয়েছে, তারা যাওয়া আসা করেছে, চলে গেছে, যেভাবে আত্মীয় স্বজন আসে সেভাবে এসছে না। টিনা সেভাবে বাপের বাড়িতে যেতে পারতো, কারণ এরা তো পছন্দই করতো না যাওয়ার ব্যাপারটা। তাহলে এদের ব্লগিংয়ে অসুবিধা হবে বা হ্যাঁ, ব্লগিংয়েই অসুবিধা হবে, বা এর কোনো গল্প নেই। এরা অ্যাকচুয়ালি টিনাকে ছাড়তেই চাইতো না, এদের ডেইলি লাইভ ভিডিওর প্রবলেম হবে বলে। কিন্তু টিনার তো একটু হলেও শ্বাস নেওয়ার প্রয়োজন, তার বাবা মার কাছে কিছু হলেও একটু শখ আহ্লাদ পূরণ হয়। আজকে তোমরা দেখতেই পাচ্ছ বাবার বাড়িতে ও কতটা শান্তিতে আছে। শান্তিতে মানে ওই ছেলের টেনশনটা বাদ দিয়ে অন্তত সিকিউরড আছে। আজকে ওদের লাইফটা দেখো, 5 জন বসে এক জায়গায় আলোচনা করছে ব্লগিংয়ে কী দেখানো হবে বা বিকেলে কী করা হবে, এই যে একটা প্ল্যানিং, ওরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নেয়। তাহলে এটা তো একটা তোমার গুড সাইন, যেটা কিনা টন্দীপদের বাড়িতে হয়ই না। যা কিছু ঠিক করে সব ওই একা টন্দীপ, কারণ ওর বুদ্ধিতেই সমস্ত সব কিছু চলে। তারপরে কনফেস যে অত্যাধিক গরম, তার জন্য ব্লগিং করতে ইচ্ছে করছে না, এটা কিন্তু ফ্যাক্ট, ভীষণভাবে ফ্যাক্ট। এটা আমিও ফিল করছি। গরমের জন্য সকালবেলা তবু ঠিক আছে, যত বেলা বাড়ে গরমটা বাড়ে, এবং অসম্ভব বাজে একটা গরম, যার জন্য ভিডিওর সামনে বসতে ইচ্ছে করে না, কিছু কথা বলতে ইচ্ছে করে না। যে পরিমাণ একটা শরীরে হিট তৈরি হয়ে যাচ্ছে, সবসময় এসি চালানো তো সম্ভব নয়, আর এসি চালিয়ে যে ভিডিও করব সবসময় এটাও সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, কিছু তো প্রবলেম থাকেই, কিছু না সব মানুষের জীবনে, সেটা হয়ে ওঠে না, তার জন্যই করছি না, আর মানে কম করছি, এটা হলো ব্যাপার। তো টিনার ক্ষেত্রেও তাই হয়েছে, কিছুটা সময় ব্লগিং স্টার্ট করেছে, তারপরে গরমের জন্য আর করতে ইচ্ছা করেনি। এই যে স্বাধীনতাটুকু, আমার ইচ্ছা আছে করবো না, ইচ্ছা আছে করবো না। সন্ধেবেলা হলো, দাদার ফরমাস, বোনকে করতেই পারে যে একটুখানি নতুন কিছু খাবার জিনিস সুন্দর বানালো, এবং একা টিনাকে বানাতে বলেছে, টিনা বানাবে তা নয়। দেখো, ছেলে মেয়েগুলো মিলে কাজটা করলো, অর্থাৎ 3টে ছেলে মেয়ে, দাদা, বৌদি এবং টিনা, সবাই মিলে বেশ গুছিয়ে কাজটা করলো, এবং সবাই মিলে হেল্প করার জন্য কাজটা সিস্টেমেটিক্যালি তাড়াতাড়িও হলো, তারপর সেটাকে খাওয়াও হলো। এই অবধি তো ঠিকই ছিল। তারপরে চলে এলো আইসক্রিম, যেটা কিনা কমিউনিটি পোস্ট দিয়েছিল টিনা, তোমরা দেখেছো যে একজন কেউ জীবনে থাকা প্রয়োজন, যে কিনা এই ছোটো ছোটো শখ আহ্লাদগুলো পূরণ করার মতো হয় আর কি। অর্থাৎ এমন কিছু মনের ইচ্ছে থাকে যে মানুষ সেটাকে মুখ ফুটে হয়তো বলতে পারে না, কিন্তু তার সেরকম কেউ রিলেটিভ বা কাছের মানুষ যে কিনা সেই মনের ইচ্ছেটাকে প্রাধান্য দেয়, এবং সেই জিনিসটা তার সামনে নিয়ে এসে দাঁড় করায়। আমরা সবাই জানি টিনা আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, ও নিজের ব্লগিংয়েই দেখায়, যখনই বেরোয় তখনই আইসক্রিম খায়, বাড়ির সামনে দিয়ে আইসক্রিম গেলে খায়, আইসক্রিম খেতেও ভালোবাসে। তা আইসক্রিম ওর ছেলেও কিন্তু ভালোবাসে, আমরা দেখেছি আইসক্রিমের গাড়ি গেলেই ছেলেটা আইসক্রিমের দাঁড় করানোর জন্য বলে। যাই হোক, সেই আইসক্রিম এনে দিয়েছে কেউ, সেটাকে নিয়েও কথা। এটা মানে অদ্ভুত, মেয়েটা বলে যাচ্ছে যে যার সঙ্গে ওর সম্পর্ক নেই তাকে টেনে আনছে ওই আইসক্রিমের মানে বেয়ারার হিসেবে, যেন সে আইসক্রিমটা নিয়ে এসছে। কেন? আইসক্রিম ওর বাবা আনতে পারে, ওর দাদা আনতে পারে, ওদের আশপাশেও তো
ওদের সোনাই কাকা আছে, সে আনতে পারে, আনলো কোনো কিছুর জন্য, সেলিব্রেশন করলো। কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে টিনার দাদা অনেক এই ইলেকশনের কাজে খুব ব্যস্ত ছিল, ভালো কামাই টামাই হয়েছে, টিনাই তার দাদাকে বলেছিল এবার তো তোকে কিছু খাওয়াতে হবে, কিছু তো খাওয়া। হতেই পারে দাদা সেই খাওয়ানোটাই আইসক্রিমের মাধ্যমে করলো। তাহলে দাদা কখন গেল আইসক্রিম কিনতে? কারণ কোয়ালিটি বাটারস্কচ, সবাই দেখেছো আইসক্রিমটা। আরে আজকাল যেতে হয় না, আর যেতে গেলে ওদের টোটো আছে, অনলাইনেও তো কেনা যায়। আজকাল কেনার 1000টা মাধ্যম, একটা আইসক্রিম অর্ডার করে দিলাম, চলে আসতে কতক্ষণ? ওদের ওদিকেও নিশ্চয়ই তোমার অর্ডার করলে অর্ডারের জিনিস আসে, দেখেছো নিশ্চয়ই আসে। তাহলে সেটাও তো হতে পারে। তাহলে অনেক কিছুই হতে পারে, যা দেখাচ্ছে সেটুকুই আমাদের দেখতে হবে, আর যেটা বলছে না বা দেখাচ্ছে না সেটা আমাদের ভালোভাবে চিন্তা করে নিতে হবে। সেটাকে নোংরা চিন্তা কেন করব, বা নোংরা চিন্তাটাকে, বা যে লোকটা ফিগারেই নেই সেই মানুষটাকে কেন আমরা ফিগারে আনবো? এ কি সম্ভব? আজকে টন্দীপের বাড়িতে এই পার্সেল আসে, ওই গিফটস আসে, তা আমরা কি ধরে নেব যে এখন যেগুলো পাঠাচ্ছে বা খাচ্ছে বা কিনছে সব ও কিনছে না, কোনো গিফটস আসছে, কোনো অদেখা কোনো মানুষ দিচ্ছে, এরকম তো ভাবতে বসছি না। কারণ ভাবার প্রয়োজন নেই, কারণ টন্দীপের দিক থেকেও তো পরকীয়াটা হয়েছে। শুধু যে টিনার দিক দিয়ে পরকীয়ার চর্চা হয়েছে তা তো নয়, টন্দীপের দিক দিয়েও হয়েছে পরকীয়ার চর্চা। হ্যাঁ, কম হয়েছে, কারণ এখানে টিনা বাদ সেজেছে, সে চায়নি তার বরের কেলেঙ্কারিটা এত বিক্রি হোক, তাহলে সেও তার ভিডিওতে কিন্তু বলতো, বলেনি কিন্তু। এইখানেই হলো টিনা আর টন্দীপের মধ্যে নৈতিক পার্থক্য। ওর 5 বছর শ্বশুরবাড়িতে থাকার, স্বামীকে মেনে নেওয়ার জন্য, মেনে নিয়ে তার সম্পর্ককে রেসপেক্ট জানাবার জন্য যা যা করার সেটা ও ওর তরফ থেকে পালন করেছে। হ্যাঁ, বলবে তাহলে কেন ওই চ্যাট, কেন ওই পরকীয়া? মানুষ ভুল করবে না বললে হয়? মানুষ কি ভগবান? ভগবানও ভুল করে ফেলে অনেক সময়। আমরা মহাকাব্য, রামায়ণ এসব পড়েছি, সব ভগবানেরই গল্প, শ্রীকৃষ্ণ সবই তো পড়েছি। তাহলে মানুষ কোন ছাড়, ভগবানের যেখানে ভুল হয়ে যায়? তাহলে একটা পরকীয়া, যেটা কিনা পরকীয়াই নয়, একটা চ্যাট মানে অনলাইন চ্যাটিং, সেটাকে পরকীয়ার তকমা লাগিয়ে দেওয়া হলো, সেটাকে নোংরা রিলেশনশিপে কনভার্ট করা হলো, সেটাকে বিক্রি করার প্রচেষ্টা চালানো হলো এবং সফলতা পাওয়া গেল, এবং পরকীয়াটাকে পুরো ওয়াইটিতে প্রমোট করা হলো যে কেউ একজন পরকীয়া করেছে, সেটা সে অন্যায় করেছে, আর কারা এই পরকীয়ার দ্বারা নিগৃহীত হয়েছে বা কষ্টে রয়েছে, এই যে পুরো ফ্যাক্টটা, এটাকে পরকীয়াকে প্রমোট করা ছাড়া কি? পরকীয়া করো বললেই পরকীয়া প্রমোট করা হয় না, পরকীয়ার গল্পটাকে চারপাশে ছড়ালেও পরকীয়া প্রমোট করা হয়। তাহলে এই মেয়েটার দিক থেকে এই মেয়েটাও তো পারতো সেই আসানসোলের গল্প নিজের চ্যানেলে বলে, আরও অনেক কিছু ভেতরের গল্প টেনে এনে, যেটা সে জানে, কিন্তু সে সেগুলো নিয়ে চর্চাই করতে চায়নি। কারণ একটাই কারণ, তার বাচ্চার ভবিষ্যৎ। সে চায়নি যে তার বাচ্চার বাবার চরিত্রটা নোংরাভাবে ওয়াইটিতে ছড়িয়ে থাকুক, যেটা ভবিষ্যতে বাচ্চা বড় হলে দেখতে বা শুনতে পাবে। এই ভয়টা তার বাবার নেই, কারণ বাবা করেই গেছে, করে একদিকে ভালোই করেছে, এগুলো প্রমাণস্বরূপ চারপাশে ছড়িয়েই থাকবে, এবং বাচ্চা যখন বড় হবে তখন আস্তে আস্তে বুঝতে পারবে যে তার বাবা কতটা বিজনেসম্যান, যে কিনা তার মার চরিত্র বিক্রি করতেও তার দ্বিধা হয়নি। মা তো মাই থাকবে, কোনোদিন তো বদলাবে না, মার পরিচয় সারা জীবন থাকবে। কাজে তখন সেই ভবিষ্যতের কথা ভেবে অন্তত টন্দীপের একটু হলেও শঙ্কিত থাকা দরকার। আইসক্রিম কে দিয়েছে, কেন দিয়েছে, বাচ্চা ভালো খায় সে কেন খাবে? বাচ্চা খায় ভালো খায় বা খায় বলে মা খাবে না, এটা আবার কোন ধরনের কথা? এমন তো অনেক জিনিস হতে পারে যে বাচ্চা খায় সেটা ভেবেই আমি খেলাম। বাচ্চার কথা মনে পড়ে, ওই খেতে খেতে তোর পড়ে, ও বলে তো, সেই যেদিন হাইকোর্টে গেছিলো হসপিটালে, ও খাচ্ছিল তখন গল্প করছিল গাড়ির গল্প, যে ওর ছেলেও গাড়ি কি ভালোবাসে, বলেনি তো? প্রতি মুহূর্তেই মনে পড়ে, হয়তো সেই ড্রিঙ্কগুলো যখন খায় তখনও মনে পড়ে ওর ছেলে ভালো খায়, তখনও ভাবে যখন ছেলে আসবে তখন আমি তাকে এগুলো দেবো, হতেও তো পারে। সব কিছু পাবলিক করবে, সব কিছু ব্লগিংয়ে দেখাবে, সব কিছু বিক্রি করবে, এটা সবার মানসিকতা নাও হতে পারে। কাজেই শুধু আমরা যারা জিনিসটাকে পজিটিভ ওয়েতে দেখছি, তাদের যারা দোষারোপ করছে, তাদের মানসিকতাটা কি? তারা যেভাবে বলছে বলুক না, আমরা আমাদের মতো কন্ট্রোভার্সি করছি। কিন্তু আমরা যখন পজিটিভ ওয়েতে কন্ট্রোভার্সি করতে চাই বা যাই বা কমেন্টস করি, তখন অপর দিক থেকে বলা হয় আমরা নাকি নোংরাকে সমর্থন করছি, আমরা নাকি কমফর্ট জোনে থেকে কাউকে বিপদের দিকে ঠেলে দিচ্ছি। আমরা বিপদের দিকে ঠেলে দেওয়ার লোকই নই, আমরা চাই না ওই বিপদের মধ্যে ও আবার যাক। ওই সংসারে ওই পরিস্থিতিতে গেলে কোনো মানুষ যে সুস্থভাবে বাঁচবে না, এটা তো প্রমাণিত। যে ফ্যামিলি নিজের মেয়েকে বেচতে ছাড়ে না, নিজের বউকে বেচতে ছাড়ে না, সেই ফ্যামিলি কোনো মেয়েকেই সম্মান দিতে পারবে না।
এখনও পারবে না, আগেও পারেনি, ভবিষ্যতেও পারবে না। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান অন রেখো, আর নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।